বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট্রের ১ আগস্ট থেকে কার্যকরের কথা জানিয়ে ডক্টর ইউনূসকে ট্রাম্পের চিঠি, সুযোগ আছে দর কষাকষির। শুল্ক কার্যকরের সময়সীমা ঠিকঠাকই আছে, কিন্তু শতভাগ নয়। কেউ যদি আলোচনার ভিত্তিতে ভিন্ন প্রস্তাব দেয় সেটিও বিবেচনা করব, কিন্তু এখনকার জন্য এটিই নির্দিষ্ট। অফিসিয়াল এটা ইউএসটিআর এর সাথে যখন আলাপ করবে, উনি ম্যান্ডেটে এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারছি। ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েট ছাত্র আবরারের কবর জিয়ারত করে কুষ্টিয়ায় এনসিপির পদযাত্রা শুরু। গণসংযোগ ও পথসভা হবে মেহেরপুরেও। জুলাই গণ অভ্যুত্থানের ৮ম দিনে শিক্ষার্থীরা গঠন করে সমন্বয় কমিটি। রাজধানী ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সড়ক, রেলপথ অবরোধ, বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। পূর্ব বিরোধের জেরে দুপক্ষের ব্যাপক সংঘর্ষের পর থমথমে হবিগঞ্জের নবীগঞ্জ। জারি রয়েছে ১৪৪ ধারা আইনশৃঙ্খলা বাহিনীর টহল। টানা বৃষ্টিতে নোয়াখালী ও ফেনীতে জলাবদ্ধতা। মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল সাগর। কক্সবাজারের সৈকতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ 2। রাজধানীর যাত্রাবাড়িতে গ্রিল কেটে বাসায় ঢুকে গৃহকর্তাকে হত্যা। টাকা ও স্বর্ণালংকার লুট। গুরুতর আহত হয়ে স্ত্রী হাসপাতালে ভর্তি। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বাংলাদেশ সহ 14টি দেশে নতুন করে শুল্ক নির্ধারণ করল যুক্তরাষ্ট্র। সে দেশে পণ্য রপ্তানি করতে হলে ৩৫% শুল্ক গুনতে হবে ঢাকাকে, যা কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। একই সাথে 2 মার্কিন মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপানের উপর 25% শুল্ক আরোপ করা হয়েছে। অবশ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, খোলা রয়েছে আলোচনার দরজা। সোমবার দক্ষিণ এশিয়া সহ আফ্রিকা ও ইউরোপের 14টি দেশের উপর শুল্ক বাড়ানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। দেশগুলোর প্রধানদের কাছে পাঠানো চিঠির ছবি ট্রুথ সোশ্যালে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। ঢাকার উপর 35% শুল্ক নির্ধারণ করেছে ওয়াশিংটন। খাতভিত্তিক আগে থেকে আরোপিত শুল্কের সাথে যুক্ত হবে নতুন এই হার। ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রয়োগ করলেও গুনতে হবে চড়া শুল্ক। তবে যুক্তরাষ্ট্রে স্থাপিত বাংলাদেশি প্রতিষ্ঠানের পণ্য থাকবে শুল্কারোপের আওতামুক্ত। বছরে দেশটিতে প্রায় $840 কোটি পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যার মধ্যে বড় অংশই তৈরি পোশাক। প্রতিটি দেশের জন্য নিজস্ব বাণিজ্য পরিকল্পনা তৈরি করছেন প্রেসিডেন্ট। এই প্রশাসন এখন সেদিকেই মনোনিবেশ করছে। অনেক ইতিবাচক সাড়া পাচ্ছি। আমেরিকা আর আমেরিকান জনগণের জন্য সেরা চুক্তিগুলোই করতে চায় ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের অন্যতম 2 বাণিজ্যিক মিত্র ভাবা হতো দক্ষিণ কোরিয়া এবং জাপানকে। ওয়াশিংটনের রপ্তানিকারকদের মাঝে 5ম অবস্থানে টোকিও, গেল বছরে যার পরিমাণ ছিল $148 বিলিয়ন। সিউলের অবস্থানও এই তালিকায় 10ম, কিন্তু 2 দেশের ওপরই আরোপ করা হয়েছে 25% শুল্ক। এছাড়াও মিয়ানমার, মালয়েশিয়া, কম্বোডিয়া, সার্বিয়া, দক্ষিণ আফ্রিকা সহ কয়েকটি দেশের উপর আরোপিত হয় 25 থেকে 40% শুল্ক। তবে দর কষাকষির সুযোগ রেখেছে যুক্তরাষ্ট্র। শুল্ক কার্যকরের সময়সীমা ঠিকঠাকই আছে, কিন্তু শতভাগ নয়। কেউ যদি আলোচনার ভিত্তিতে ভিন্ন প্রস্তাব দেয় সেটিও বিবেচনা করব, কিন্তু এখনকার জন্য এটিই নির্দিষ্ট। আগামী মাসের 1 তারিখ থেকেই কার্যকর হবে এই শুল্ক নীতি। এর আগে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ইস্যুতে গেল সপ্তাহে নতুন চুক্তি করে বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম। ফলস্বরূপ 46% থেকে কমিয়ে দেশটির উপর 20% শুল্ক নির্ধারণ করে ওয়াশিংটন। অনিক রহমান, যমুনা নিউজ। ওয়াশিংটনে অবস্থানরত বাণিজ্য উপদেষ্টা কাল শুল্ক নির্ধারণের বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। এই বৈঠকের জন্য বাণিজ্য সচিবও যাচ্ছেন সেখানে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আগামীকালের 1-to-1 বৈঠকে মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করা হবে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই কথা জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ভিয়েতনামের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেশি হলেও তাদের চেয়ে বাংলাদেশে শুল্ক বেশি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ভিয়েতনামের উপর ট্যারিফ নির্ধারণ করা হয়েছে অনেক কম। এদিকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন, বাণিজ্য ঘাটতি কমাতে গম, সয়াবিন
এয়ারক্রাফট সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। সেই অনুযায়ী বাংলাদেশ আরও বোয়িং বিমান কিনবে, তুলা আমদানি বাড়াবে, সেই সাথে সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রেও গুরুত্ব পাবে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত শুল্ক না কমালে কিছু ক্ষেত্রে প্রভাব পড়বে বলে জানান বাণিজ্য সচিব। ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, উনি 3 দিন আগে গেছেন, আজকেই কমার্শিয়াল যাচ্ছে। 8 তারিখে মিটিং, মানে আমাদের ওদের 8 তারিখ মানে কালকে খুব ভোরবেলা। ওই মিটিং এর পর আমরা বুঝতে পারবো, কারণ এই যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল তো, এটা ইউএসটিআর এর সাথে যখন আলাপ করবে উনি ম্যান্ডেটরি, এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারছি। এ বিষয়ে বিজের গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির বলেন, বাংলাদেশের পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেগুলো আকর্ষণীয় হয়নি বলেই এই চিঠি। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি হুমকির মুখে পড়বে। আগামী 1 সপ্তাহের মধ্যে অগ্রগতির সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন তিনি। যে রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে সেটি কিন্তু একটা হুমকির মধ্যে পড়বে। একটা বিষয় পরিষ্কার, সেটা হলো যে গত 3 মাসে আমাদের যে আলাপ আলোচনা বা বাংলাদেশের দিক থেকে যে প্রস্তাবগুলো গেছে সেগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ওইরকম আকর্ষণীয় মনে হয়নি বলেই কিন্তু আজকে আমরা এই চিঠিটা পেলাম। আমরা যদি আগামী 1 সপ্তাহের মধ্যে একটা অগ্রগতি করে একটা সিদ্ধান্তে পৌঁছাতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা একেবারে পুরো ডিসকাশন থেকে আউটে চলে যাব। জুলাই পদযাত্রার 8ম দিনের কর্মসূচিতে আজ কুষ্টিয়ায় পদযাত্রা গণসংযোগ করবে এনসিপি। তার আগে ছাত্রলীগের নির্যাতনে প্রাণ যাওয়া আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপি নেতৃবৃন্দ। সেখানে আছেন আমাদের সহকর্মী লামিয়া তিথি, আমরা তার কাছে যাচ্ছি। তিথি, এনসিপি নেতৃবৃন্দের অবস্থান এখন কোথায়? নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? নেতাও ধন্যবাদ আপনাকে। যদি বলি যে এনসিপি বর্তমান যে কর্মসূচি, যে পথসভা, সেই পথসভা কিন্তু বর্তমানে যে কুষ্টিয়ার বড় বাজার মোড় রয়েছে, বড় বাজার মোড়ের এখানেই গাড়িবহর রয়েছে। আমি যদি একটু দেখাই যে হচ্ছে আমার বাড়ির পেছনে কিন্তু জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের গাড়িবহরটি রয়েছে। এখানে কিন্তু এই যে কুষ্টিয়ার যে বড় বাজার রয়েছে, এই বড় বাজার এখানেই কিন্তু যে পাবলিক লাইব্রেরি রয়েছে সেখানে কিন্তু তিনি আধা ঘন্টার মতো পথসভা করবেন। ইতিমধ্যে কিন্তু আপনার ফাহাদের কবর জিয়ারত শেষ করেছেন এবং সেখান থেকে কিন্তু আস্তে আস্তে রাস্তায় সংযোগও করেছেন তিনি। দেখা গেছে যে পথচারীদের সাথে হাত মেলানো থেকে শুরু করে তাদের সাথে কিন্তু কুশলা বিনিময় করতে দেখা গেছে। আর যদি বলি যে এই যে 8ম দিনের এই পদযাত্রা, সেটা জুলাই গণ অভ্যুত্থানের একটিতে কিন্তু এই নবগঠিত যে দলটি রয়েছে জাতীয় নাগরিক পার্টি, তারা কিন্তু এই কর্মসূচি শুরু করেছে। তারা 64 জেলার মধ্যে কিন্তু ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি জেলা তারা ঘুরে ফেলেছে। এছাড়া কিন্তু সকালে যে আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন সেখানে কিন্তু তার বাবা মার সাথে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। তিনি কিন্তু বলেছিলেন যে আবরার ফাহাদ থেকে শুরু করে আবু সাইদ পর্যন্ত যারা রক্ত দিয়েছে এই দেশের স্বপ্ন পূরণের জন্য, সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন করার জন্যই কিন্তু জাতীয় নাগরিক পার্টির এই পথযাত্রা। একই সাথে কিন্তু তিনি আরো বলেছেন যে আবরার ফাহাদ থেকে শুরু করে যে পথ দেখিয়ে গেছে সেই পথে এনসিপি চলছে এবং সেই পথ ধরেই কিন্তু জুলাই অভ্যুত্থান কিন্তু এসেছে। তিনি আরো বলেছেন যে প্রতিবাদ লড়াই যে 16 বছরে যে গুম খুন রয়েছে সেগুলোরও কিন্তু সুস্থ বিচার এবং যে নির্যাতিতরা রয়েছে তাদেরকেও স্মরণ করে এই পদযাত্রা শুরু হয়েছে। মূলত এই পদযাত্রাটি শুরু হবে, পথসভাটি শুরু হবে বেলা 3টা নাগাদ, এমনটাই ধারণা করা হচ্ছে। যেহেতু বৈদিক আবহাওয়া রয়েছে, সেই আবহাওয়াকে কেন্দ্র করেও কিছুটা সময় বিলম্ব হচ্ছে প্রতিটি পদযাত্রার ক্ষেত্রে, কিন্তু আশা করা যাচ্ছে যে বেলা 3টা নাগাদ এই যে কুষ্টিয়ার বড়বাজার মাঠে পাবলিক লাইব্রেরি যে রয়েছে, পাবলিক লাইব্রেরির সামনে তিথি, বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম সপ্তাহের আন্দোলন শিক্ষার্থীদের উঠানেই ছিল, তবে 8 তারিখ থেকে আলাদা সমীকরণ যুক্ত হয় রাজনৈতিক প্রেক্ষাপটে। ওই দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে গঠন করা হয় 65 সদস্যের সমন্বয় কমিটি। 8 দিনের কর্মসূচিতে যুক্ত করা হয় রাজধানীর 11টি স্থানে অবরোধ, 9টি বিশ্ববিদ্যালয় বিক্ষোভ, 3টি স্থানে রেলপথ আর 6টি মহাসড়ক অবরোধ। আহমেদ রেজার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চলমান বাংলা ব্লকেট। জুলাইয়ের 8 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বেলা 3টায় যখন শিক্ষার্থীদের আন্দোলন শুরু, তখন উপস্থিতি হাজারে হাজার।
বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু স্থান ঘুরে শিক্ষার্থীদের অবস্থান শাহবাগে। ব্লকেটের পরিসর বেড়ে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীরা শাহবাগ, ইন্টারকন্টিনেন্টালের মোড়, কারওয়ান বাজার ও ফার্মগেটে অবস্থান নেয়। একই দিন ঢাকার বাইরেও জোরালো হতে থাকে শিক্ষার্থীদের আন্দোলন। কোটা বাতিলের দাবিতে একাত্তর শিক্ষার্থীরা ওই দিনই ৬৫ সদস্যের সমন্বয় কমিটি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। ৪.৫ ঘন্টা ব্লকেটের পর শিক্ষার্থীরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করে ৩ দিনের। ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন তা কিন্তু চলবে এবং আমরা কিন্তু ব্লকেট উইথড্র করি নাই, বরং সর্বাত্মক ব্লকেটের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এদিকে বড় দুই রাজনৈতিক দলের প্রতিনিধিও জড়ান পাল্টাপাল্টি অভিযোগে। একই দিন কোটা আন্দোলন নিয়ে 4 মন্ত্রী প্রতিমন্ত্রীকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন তখনকার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে কোটা ইস্যুতে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় সপ্তাহখানেকের মধ্যেই পাওয়া যাবে বলে আভাস দেন অ্যাটর্নি জেনারেল। আদালতে তো আছে, এটা তো বিচার হবে, সেই ক্ষেত্রে ওনারা একটু ধৈর্য ধরার আমি অনুরোধ করব। শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি পালনের পাশাপাশি ঢাকার 11টি স্থানে অবরোধ, 9টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, 3টি স্থানে রেলপথ অবরোধ, 6টি মহাসড়ক অবরোধ করে রাখে। সরকারকে কড়া বার্তা দিতেই আন্দোলনের ব্যাপ্তি বাড়ছিল দিনকে দিন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন মহাসড়কগুলোতে নেমে যায়, যখন আমরা একসাথে পুরো দেশে এই বাংলা ব্লকেট কর্মসূচিটি শুরু হয়ে যায়, তখন সরকার অটোমেটিক চাপের চূড়ান্ত পর্যায়ে পড়ে। আন্দোলনটাকে শুধু ঢাকা কিংবা একটা ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরো দেশে ছড়িয়ে দেওয়ার যে একটা আমাদের কৌশল, আমার মনে হয় এটা অনেক বেশি কাজে দিয়েছিল। যে আন্দোলনটি সার্বজনীন হওয়া শুরু করে, বিশেষ করে 8 তারিখের পর থেকে আমাদের সার্বজনীন হতে শুরু করে স্কুলের শিক্ষার্থীদের আসলে তখন এনগেজমেন্টটা হয়। বিশেষ করে রাইফেলস, ঢাকা কলেজ, গভর্নমেন্ট ল্যাব, ভিকারুন্নেসা, তারা এই যে টিএসসিতে এসে তারা এনগেজ হওয়া শুরু করে, যে আন্দোলনটা ব্যাপকতা পায়। মাঠের আন্দোলনের পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসূচি থাকে অনলাইনেও। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ আমলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫০ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। এর আগে ১৭ ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫০ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে আনা হয়, তবে ৫০ সংশোধনী পুরোটা বাতিল করা হয়নি এই রায়ে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। পর্যবেক্ষণে বলা হয়, গণতন্ত্র হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। দলীয় সরকারের অধীনে বিগত 3টি সংসদ নির্বাচনে জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন হয়নি। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের আত্মবিশ্বাস জনগণের মধ্যে জন্ম নেয়নি, যার ফলশ্রুতিতে হয়েছে জুলাই গণ অভ্যুত্থান। আওয়ামী লীগ আমলে ৫০ সংশোধনীর মাধ্যমে ৫৪টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল। যে সকল বিদেশি পর্যবেক্ষক গত 3টি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু হিসেবে বৈধতা দিয়েছে, তাদের আগামী নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না, এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। ইসি ভবনে কানাডিয়ান হাই কমিশনারের সাথে হয়েছে সিইসির বৈঠক। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ভোটের দিন এখনো নির্ধারণ হয়নি, চূড়ান্ত হওয়ার 2 মাস আগেই সবাইকে জানিয়ে দেওয়া হবে সময়সীমা। জানান, বাংলাদেশের আগামী নির্বাচনে কানাডার সহায়তা চেয়েছে কমিশন। সিইসি জানান, দুর্গম এলাকায় ভোটের প্রচার, নারী ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি, নির্বাচন সংশ্লিষ্টদের ট্রেনিং সহ বিভিন্ন বিষয়ে এই সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করতে নির্বাচন ভবনে যান কানাডিয়ান হাই কমিশনার সহ 2 সদস্যের প্রতিনিধি দল। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব, যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজার্ভের কথা বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে, বিভিন্ন দেশে তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, সুতরাং ওই ধরনেরই আমরা নিব, মাইনাস দোজ যারা আগের 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে, এদেরকে কোনো মতেই না। হবিগঞ্জের নবীগঞ্জে 2 এলাকাবাসীর সংঘর্ষে একজন নিহতের ঘটনায় পরিস্থিতি থমথমে।
নবীগঞ্জ শহরে জারি রয়েছে 144 ধারা। প্রধান সড়কগুলোতে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। বন্ধ রয়েছে দোকানপাট এবং জনসমাগম। এর আগে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে গতকাল বিকেলে তিমিরপুর ও আনমনু এলাকার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মাঠে নামে, কিন্তু সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামেও। পরে 144 ধারা জারি করে প্রশাসন। তবুও রাত 8টা পর্যন্ত চলে সংঘর্ষ। এতে প্রাণ হারান ফারুক মিয়া নামে এক যুবক। আহত হন শতাধিক মানুষ। দোকানপাট ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়া হয়। হবিগঞ্জের নবীগঞ্জের সবশেষ পরিস্থিতির খবর জানবো প্রদীপ দাস সাগরের কাছ থেকে। প্রদীপ, এলাকার পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন, আর সংঘর্ষে হতাহতের ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা? লোপা, আসলে এখন পর্যন্ত হতাহতের ঘটনায় দুই পক্ষের কেউই কোনো মামলা দায়ের করেনি। তবে যেহেতু পুলিশ আহত হয়েছেন, এই কারণে পুলিশের পক্ষ থেকে একটি মামলা প্রক্রিয়াধীন আছে। তারা যেটি বলছেন যে যেহেতু তাদের 5 জন সদস্য আহত হয়েছেন, এই কারণে তারা এই মামলাটি দায়ের করবেন। আর গতকাল থেকে আসলে সংঘর্ষের পর থেকেই নবীগঞ্জ শহরের অবস্থা থমথমে অবস্থা বিরাজ করছে। এবং গতকাল যে এটিকে তাণ্ডব বলা চলে, এক ধরনের যে তাণ্ডব হয়েছে, সেই তাণ্ডবে আসলে অন্তত 50টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই দেখছেন একেবারেই আগুনে ভস্মীভূত হয়ে গেছে পুরো প্রতিষ্ঠান, এবং কোনো কিছু আসলে সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। আর যেহেতু নিহত হয়েছেন, এই কারণে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে দুই পক্ষের মধ্যেই। এখনো নিহত ব্যক্তির জানাজা সম্পন্ন হয়নি। জানাজার পরপর পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি নিয়ে প্রশাসনও একটু শঙ্কায় রয়েছে। এবং তারা যেটি বলছে যে পুলিশ এবং সেনাবাহিনী তারা দুই পক্ষই সতর্ক রয়েছেন, যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর তারা পান, তারা যেন তাৎক্ষণিক সেটি প্রতিহত করতে পারেন। আরেকটি বিষয় বলে রাখি, স্থানীয় লোকজন যেটি বলছেন এবং জনপ্রতিনিধি, যে প্রশাসন যদি 144 ধারা যেটি তারা বিকাল 4টায় জারি করেছে, সেটি যদি আরও আগে জারি করা যেত, তাহলে হয়তো সংঘর্ষটি এড়ানোর একটি সুযোগ পাওয়া যেতে পারত। তো যেহেতু এটি নিয়ে এক ধরনের আক্ষেপ রয়েছে অনেকের মধ্যেই, যে প্রশাসনের যদি তারা আশা করছেন যে প্রশাসন যে 144 ধারা জারি করেছে সেটি যথেষ্ট শক্তিশালীভাবে বলবৎ রাখবেন, এবং তাহলেই হয়তো ভবিষ্যৎ সংঘর্ষ এড়ানো সম্ভব হবে। লোপা। প্রদীপ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শেখ হাসিনার উন্নয়নের অদ্ভুত বয়ানের মতোই নির্বাচন পেছাতে টালবাহানা করছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, প্রশাসনিক স্থবিরতার কারণে মব কালচার বৃদ্ধি পাচ্ছে। পুলিশ পোশাক পরে আগের মতোই রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। বিএনপির নাম ভাঙিয়ে দখলদার, চাঁদাবাজ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হলেও তারা ব্যবস্থা নিচ্ছে না। এটি উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কিছু করা হলে অব্যাহতি এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। অভিযোগ করেন, বিএনপির এমন পদক্ষেপ গণমাধ্যমে খুব একটা প্রকাশ পায় না। ফেসবুকে পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। কালো টাকা এবং গোপন অপতৎপরতার প্রভাবে মব কালচারের নামে সমাজে বিশৃঙ্খলার চেষ্টা চলছে। আবার অন্যদিকে অত্যন্ত পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। কৃত্রিমভাবে তৈরি সামাজিক অশান্তি ও গণতন্ত্রের পথ চলাকে বাধাগ্রস্ত করা এবং নির্বাচন পেছানোর সুদূর প্রসারী পরিকল্পনা বলে জনগণ মনে করে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। একটানা বৃষ্টিতে ফেনী শহরের প্রধান প্রধান সড়ক তলিয়ে গেছে পানিতে। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। এছাড়া ডাক্তারপাড়া, উকিলপাড়া, শান্তি কোম্পানি রোড, নাজির রোড সহ বিভিন্ন এলাকা জলাবদ্ধ। কোথাও কোথাও বাসাবাড়ি ও দোকানপাটেও পানি ঢুকেছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। সকালে স্কুল কলেজের শিক্ষার্থী এবং অফিসগামী মানুষজন দুর্ভোগে পড়েন। আবহাওয়া অফিসের তথ্য, গেল 24 ঘন্টায় ফেনীতে 347 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমে সর্বোচ্চ। রাত থেকে শুরু হয়েছে এবং সকাল থেকে টানা কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েছে। আমরা এখানে আসার পরে 1 ঘন্টা আমাদেরকে ওয়েট করা হয়েছে, তারপরে যে আমাদেরকে শীতলকুচি অফিসে পরীক্ষা চলছে। সবগুলো রোড পানিতে ডুবে গেছে। স্কুল পড়ুয়া যে সকল বাচ্চারা আছে তারা স্কুলে যেতে পারছে না। আরও যদি বৃষ্টি হয়
তাহলে বিভিন্ন বাসা বাড়িতে পানি ঢুকবে এবং কি আমাদের শান্তি ধারাতেও অনেক পানি। আমার বাসাতে অলরেডি পানি 1 ইঞ্চি হয়ে গেছে। মিটারগুলো একবারে পানির নিচে চলে গেছে। কয়েকবার বিদ্যুৎ অফিসে ফোন করা হয়েছে লাইন বন্ধ করার জন্য, কিন্তু এরা এখনো বন্ধ করে নাই। এদিকে নোয়াখালীতে টানা বৃষ্টিতে শহরের প্রায় সব সড়ক অলিগলি পানিতে তলিয়ে গেছে। অনেক এলাকায় পানি ঢুকেছে বাসাবাড়িতেও। চরম ভোগান্তিতে বাসিন্দারা। অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত হাতিয়ার, নিঝুম দ্বীপ, ঢালচর সহ নিম্নাঞ্চল। এদিকে ভারী বৃষ্টিতে পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। সোমবার দুপুর 12টা থেকে আজ দুপুর 12টা পর্যন্ত 232 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম ও বরিশাল বিভাগের পাশাপাশি সিলেট, খুলনা, ঢাকা সহ দেশের বেশিরভাগ স্থানেই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। ফেনী এবং নোয়াখালী থেকে আমাদের সাথে যোগ দেবেন সহকর্মী আরিফুর রহমান এবং মোতাসিম বিল্লাহ সবুজ। আমরা শুরুতেই ফেনীতে যেতে চাই আরিফুর রহমানের কাছে। আরিফ, বৃষ্টি কি এখনো পড়ছে কিনা ফেনীতে? জলাবদ্ধতার কি অবস্থা দেখছেন একটু দেখতে চাই এবং শুনতেও চাই। বৃষ্টি আপনি দেখছেন যে এখন অনেক ভারী বৃষ্টি হচ্ছে। সর্বশেষ 24 ঘন্টায় 347 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ফেনীতে এবার হচ্ছে এটি সর্বোচ্চ বৃষ্টিপাত। তবে আপনি দেখছেন যে এটি হচ্ছে যে ফেনী শহরের যে প্রধান সড়ক শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, এই সড়কের এখন অবস্থা দেখছেন। এখানে যে সকল যান্ত্রিক যে সকল পরিবহন রয়েছে সে সকল যান্ত্রিক পরিবহন একদমই চলাচল করছে না। যে সকল প্যাডেল রিক্সা রয়েছে সেগুলো চলাচল করতে দেখা গেছে। এর বাইরে হচ্ছে যে ডাক্তারপাড়া, মাস্টারপাড়া, উকিলপাড়া, শান্তি কোম্পানি রোড, মিজানপাড়া, এই সকল এলাকায় এখনো কোথাও কোমর সমান পানি, কোথাও হাঁটু সমান পানি। মানুষের মধ্যে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। যে সকল বাসাবাড়ির নিচতলা যারা বসবাস করছেন তাদের বাসাবাড়িতে পানি ঢুকে গেছে এবং কি ফেনী শহরের যে সকল দোকানপাট রয়েছে সে সকল দোকানপাটের নিচতলা যে যাদের দোকান রয়েছে তাদের দোকানে পানি ঢুকে গেছে, মালামাল আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে হচ্ছে আমরা যদি ফেনী সরকারি কলেজের কথা যদি বলি, সেখানে যে আজকে যে তাদের যে অভ্যন্তরীণ যে পরীক্ষাগুলো রয়েছে সে সকল পরীক্ষাগুলো বন্ধ করে রাখা হয়েছে এবং কি আজকে যে অনার্স ভর্তির যেটি সর্বশেষ তারিখ ছিল সেটিও আজকে পিছিয়ে দেওয়া হয়েছে এবং কি আমরা কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন আগামীকাল বা পরশু তারা ভর্তি হতে পারবেন। এবং কি এখানকার বাসিন্দারা যেটি বলছেন যে শুধু এবার নয়, প্রতিবারই হচ্ছে যে এরকম বন্যার সিজনে তাদের হচ্ছে যে ঘর বাড়িতে এবং হচ্ছে যে তাদের দোকানপাটে পানি উঠে যায়। পানি উঠার পেছনে যে কারণ, সে কারণটি হচ্ছে যে এখানে ফেনী শহরের যে সকল খাজা আহমদ লেক, পাগলিছড়া, দমদমা খাল যেটি রয়েছে সেই খালগুলো মূলত দখল হয়ে যাওয়ার কারণে মূলত এখানকার বাসিন্দাদের এরকম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। আপনি জানেন যে 2024 সালে যে ভয়াবহ যে বন্যা হয়েছিল সেই বন্যার কিন্তু মানুষের মধ্যে এখনো সে আতঙ্ক কাটেনি। এখন যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি এখানকার বাসিন্দাদের মধ্যে আরো আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে। লোপা। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আমরা এবার নোয়াখালীতে যেতে চাই মোতাসিম বিল্লাহ সবুজের কাছে। সবুজ, ফেনীতে দেখছিলাম রিকশার অর্ধেক পর্যন্ত ডুবে গেছে। নোয়াখালীর কি অবস্থা দেখছেন? কোন কোন এলাকা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে? নোয়াখালীর বাড়িও ভালো নেই। নোয়াখালী আমি দেখাতে পাচ্ছি যে বাড়ির বর্তমানে কি অবস্থা। এখানকার শহরের প্রতিটি সড়ক, একটা প্রধান সড়কের বাইরে যে সড়কগুলো রয়েছে প্রতিটি সড়কে হাঁটু পরিমাণ পানি বা কোথাও আরো বেশি পানি জমে আছে। অর্থাৎ পুরো শহরটা আসলে পানি নিচে তলিয়ে আছে বলা যায়। এবং যে দোকানপাট শহরের বা যে বাসাবাড়িগুলো রয়েছে নিচতলাতে পানি ঢুকে দিয়েছে ইতিমধ্যে। আর এখানকার যে মানুষজন যারা বলছেন যে আসলে একটু বৃষ্টি হলে আসলে এখানকার যে এখন যে দেখছেন যে পানি জমে থাকে এবং এমনটা অবস্থা হয়ে যায়। কারণ সেটা এখানে আমি জানতে চাইবো যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন যে আসলে কেন পানি জমে থাকে, পানি কোনো নামে না এখান থেকে। আপনি শুনতে পাচ্ছেন যে এখানকার যে ড্রেনেজ ব্যবস্থা একেবারেই অপরিকল্পিত এখন এবং পানি নামার যে নালা বা খালগুলো রয়েছে সেগুলো আসলে দখল হয়ে গিয়েছে। এবং এখানকার আমি যদি বলি যে জেলা প্রশাসক কার্যালয়ের যে সামনে সড়ক, পুলিশ সুপার, জেলা জজ কোর্ট, এখানে বড় মসজিদ মোড়, অর্থাৎ প্রতিটি সড়কে আসলে পানি নিচে ছড়িয়ে আছে এবং একটু বৃষ্টি হলে এখানে এইভাবে পানি জমে যায়। এবং এখানকার মানুষ যেটি আসলে এটা নিয়ে এটা থেকে প্রথম টানা, যখনই আসলে টানা বৃষ্টি হয় তখনই এই ধরনের পানি জমে যায়। এবং এখানকার যে
শিক্ষার্থী রয়েছে, বিশেষ করে বয়স্ক মানুষ এবং শিশু নারী, তারা আসলে অবনমনীয় দুর্যোগে পোহাতে হয়, কারণ এই সময় একেবারে রিক্সা বা যে ছোট ছোট যানবাহনগুলো রয়েছে সেগুলো চলাচল করতে পারেনি। এখানে খাওয়া যে খানাখন্দ রয়েছে বা যে পানি জমে আছে সেখানে আসলে সবুজ আমরা দেখতেই পাচ্ছি রাস্তা একদম পানিতে তলিয়ে গেছে। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আগামী 5 দিন সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাত থেকে রাজধানী ঢাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এতে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অফিস জানিয়েছে বিশেষভাবে উত্তাল বঙ্গোপসাগর এই মুহূর্তে চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ঢাকা সহ বেশিরভাগ স্থানে বৃষ্টিপাত হচ্ছে। পাশাপাশি সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। গত 24 ঘন্টায় ঢাকা ও আশপাশের এলাকায় 8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারা বাংলাদেশেই মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আগামী 5 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, সেই সাথে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। আজকের সকাল 10টা থেকে আগামী বিকাল সকাল 10টা পর্যন্ত বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তাও রয়েছে। কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর। নিখোঁজ রয়েছেন 2 জন। টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের 2023-24 সেশনের 5 শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যান। সকাল 10টার দিকে হিমছড়ি সৈকতে যান তারা। এ সময় 3 জন সমুদ্রে গোসল করতে নামেন। এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে ভেসে যায় 3 জনই। পরে স্থানীয়রা সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ 2 শিক্ষার্থী হলেন অরিত্র হাসান ও আসিফ মাহমেদ। 2 জনের বাড়ি বগুড়ায়। ফায়ার সার্ভিস, টুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। রাজধানীর যাত্রাবাড়িতে গ্রিল কেটে বাসায় ঢুকে গৃহকর্তাকে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্বজনরা জানায়, ভোর আনুমানিক 4টার দিকে বিবির বাগিচা এলাকায় ওই বাড়িতে হানা দেয় কয়েকজন। গ্রিল কেটে ঘরে ঢুকে গৃহকর্তাকে হত্যা করে এবং গুরুতর আহত করা হয় গৃহকর্ত্রীকে। নিহত ব্যক্তির নাম ইসমাইল খান। পুলিশ বলছে, নিহত বাড়ির মালিক ইসমাইল হোসেন খান উত্তর যাত্রাবাড়ির 4তলা বাসাটির দোতলায় স্ত্রীকে সাথে নিয়ে থাকতেন। গ্রিল কেটে 4 জন বাসাটিতে ঢুকেছিল, তবে বাসা থেকে কি কি জিনিসপত্র লুট হয়েছে তা জানা যায়নি। এলাকাটির রাস্তা অনেক সরু হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীও সচরাচর সেখানে দেখা যায় না। ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ। আসতে হলো ওইদিকে পিছন থেকে গলি আছে, ওই গলি দিয়ে ওঠা যায়, উঠে ওইদিকে আপনার হলো যে গ্রিল কেটে তারপরে ওই যে ভিতরে ঢুকছে। পারিলি কইতাছে তোমার কাকার একটু দেখো, কাকারে দেখো, দেখো মাইরা লাইছে নি। আতঙ্কের মধ্যে আছি আমরা এখন, যে এই কাজটা কারা করলো। এই মানুষটা খুবই ভালো ছিল। আমরা অ্যারেস্ট করার চেষ্টা করতেছি, আর এই এলাকাকে কিভাবে সিকিউর করা যায়, এখানে যারা সিকিউরিটি আছে তাদের সাথে তাদের তালিকা নিয়ে আমরা সেই বিষয়গুলো তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে এখানে আইন শৃঙ্খলাকে উন্নত করার জন্য আমরা তৎপরতা অব্যাহত আছে। ফেসবুকে মোটা অঙ্কের মুনাফার আশ্বাস দিয়ে বিভিন্ন জনের টাকা আত্মসাৎ করার অভিযোগে 2 নাইজেরিয়ান নাগরিক সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে ঢাকার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করে লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল করিম। তিনি বলেন, বিদেশি নম্বর ব্যবহার করে বিনিয়োগের প্রলোভন দেখানো হতো, সেভাবেই ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করা হয়েছে। নারীদের ব্যবহার করে মোবাইল ব্যাংকিং এজেন্ট নম্বরে সরাসরি ক্যাশ ইন এবং ক্যাশ আউটের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল চক্রটি। র্যাব জানায়, তাদের কাছে 2টি ল্যাপটপ, 10টি মোবাইল, 1টি ট্যাব এবং 1টি হার্ড ড্রাইভ উদ্ধার করা হয়েছে। যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনলাইনে প্রতারণা করছে এবং ভুক্তভোগীদের কাছ থেকে প্রাপ্ত তথ্যপাত্র এবং তাদের যে সকল আবেদন ছিল সেখান থেকে আমরা বিভিন্ন নাম্বার পর্যালোচনা করে আইডেন্টিফাই করলাম যে এখানে 2 জন নাইজেরিয়ান সহ আরও কিছু দেশি এবং বিদেশি আমাদের প্রতারক রয়েছে, যারা প্রতিনিয়তই এই প্রতারণাটা করছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ইমেলের মাধ্যমে যদি আপনারা কোনো অল্প সময়ে অধিক মুনাফার কোনো অফার পান, দয়া করে চেক করবেন, আপনারা সম্ভবত একটি প্রতারণার ফাঁদে পড়তে যাচ্ছেন।
৭১ মানবতা বিরোধী অপরাধের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার কমান্ডার ও স্থানীয় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনের আপিলের শুনানি ফের আগামীকাল দিন ধার্য করেছে আদালত। এর আগে সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। আজকের শুনানি শেষে আগামীকাল আবারও শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। ২০১৪ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের দায়ে রাজাকার মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দেন। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন মোবারক, কিন্তু ১১ বছরেও হয়নি সেই শুনানি। মোবারকের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ৫টি অভিযোগের মধ্যে ২টি প্রমাণিত হয় তখন। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১১ আগস্ট নির্ধারণ করা হয়েছে। এই নিয়ে এই হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ১১৯ বার পেছালো। সকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে এই তারিখ ঠিক করেন। আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, তবে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য বিচারক প্রতিবেদন দাখিলের নতুন তারিখ দেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। পরে নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দেয়া, জেলা প্রশাসককে প্রত্যাহার ও বিআরটিএ দুর্নীতিমুক্ত করার সহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। দুপুরে প্রশাসনের আশ্বাসে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট থেকে সরে আসেন জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা। এর আগে সকাল থেকে ধর্মঘটে বন্ধ থাকে বাস ও ট্রাক চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিকল্প বাহনে ভেঙে ভেঙে গন্তব্যে ছুটতে দেখা যায় অনেককে। ট্রাক চলাচল বন্ধ থাকায় ব্যাহত হয় পণ্য পরিবহন। পাথর কোয়ারি যেটা সনাতন পদ্ধতিতে এটা চালুর আমরা দাবি জানাচ্ছি। জেলা প্রশাসকের আমরা এখানে থেকে আমরা অপসারণ চাচ্ছি। গাড়ি ফিটনেস দিবে বিআরটি কর্তৃপক্ষ, এটা কোনো ওয়ার্কশপ দেওয়ার কথা নয়, সেখানে দিয়ে দিয়েছেন এবং গাড়ির যে মেয়াদকাল দিয়ে দিয়েছেন সেটা আমরা মেনে নিতে পারছি না মালিক শ্রমিকরা। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশায় থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। ভোরে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের চরিয়া মধ্যপাড়া এলাকায় নূরজাহান হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে অসুস্থ বাবাকে হাসপাতালে যাচ্ছিল দুই ছেলে। নূরজাহান হোটেলের সামনে পৌঁছালে বনপাড়াগামী দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী আব্দুল মান্নান খন্দকার ও তার ছোট ছেলে জুয়েল খন্দকার মারা যায়। আহত হন বড় ছেলে রাসেল খন্দকার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও পালিয়েছে চালক ও হেলপার। পাল্লেখেলেতে সিরিজের তৃতীয় শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কানরা। একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। হাসান মাহমুদের বদলে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। অপরদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই খেলবে শ্রীলঙ্কা। অধিনায়ক চারিত আসালাঙ্কা জানান, এই উইকেটে ন্যূনতম ২৮০ রান তোলার ইচ্ছার কথা। এছাড়া ব্যাটিং সহায়ক উইকেটে বড় ইনিংস খেলার প্রত্যাশা আছে পারভেজ ইমনেরও। সিরিজে ১-১ সমতায় দুই দল। সংঘাত উত্তেজনা শেষে এবার যুক্তরাষ্ট্র ও ইরানের কণ্ঠে নরম সুর। আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব নিরসনে আগ্রহ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পারমাণবিক চুক্তি বাস্তবায়নে তেহরানের সাথে পরোক্ষ প্রত্যক্ষভাবে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সঠিক সময় ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে চান তিনি। দিতে চান দেশটিকে পুনর্গঠনের সুযোগ। ইসরায়েল, ইরান ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাত থামলেও বিবদমান পক্ষগুলোর মধ্যে বিরাজ করছে উত্তেজনা। একে অপরের বিরুদ্ধে হুমকি ধামকি আর পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে শত্রুতা আরও বাড়িয়েছে দেশগুলো। প্রায় ২ সপ্তাহ পর এখন সুর নরম করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ইঙ্গিত দিচ্ছে দুপক্ষই। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের সাথে পারমাণবিক চুক্তির জন্য পরোক্ষ প্রত্যক্ষভাবে যোগাযোগ রাখছে ওয়াশিংটন। নিজের অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ইরানের উপর থেকে প্রয়োজনে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণাও দিয়েছেন।
ইরানের ওপর খুব কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আমি চাই সঠিক সময়ে যেন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ইরানকে পুনর্গঠনের সুযোগ দিতে চাই। শান্তিপূর্ণভাবে নিজেদের গড়ে তুলুক তারা। ইরানের সম্ভাবনা আছে, তেল আছে, উদ্যমী মানুষ আছে। কঠোর অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে ইরান। মার্কিন পডকাস্টার টাকার কার্লসনকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে বিবাদ নিরসনে প্রস্তুত তার দেশ। তবে আবারও ইসরায়েলি হামলা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। আমার বিশ্বাস সংলাপ এবং আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের মতপার্থক্য এবং দ্বন্দ্বগুলো খুব সহজেই সমাধান করতে পারবো। কিন্তু কিভাবে নিশ্চিত হব যে আবারও আলোচনা চলাকালে ইসরায়েলকে আমাদের উপর হামলার অনুমতি দেওয়া হবে না? মিস্টার ট্রাম্প চাইলে মধ্যপ্রাচ্যকে শান্তির পথে পরিচালিত করতে পারেন। এখন যুক্তরাষ্ট্র কোন পথ বেছে নেবে সেটি তাদের উপরেই নির্ভর করছে। পেজেশকিয়ানের দাবি, গত মাসে সংঘাত চলাকালে তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইসরায়েল। তবে আগেই গোয়েন্দা তথ্য পাওয়ায় ব্যর্থ হয় তেল আবিবের পরিকল্পনা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল দুপুর বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।